আসসালামু আলাইকুম, আমি রকিবুল ইসলাম। পরিমাণগত রসায়ন নিয়ে আমি তোমাদের সামনে বেশ কিছু লেকচার আলোচনা করেছিলাম। আজকে ধারাবাহিক সর্বশেষ আলোচনার অংশ হিসেবে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমি তোমাদেরকে এমনভাবে সাজাইছি এমসিকিউগুলো নিয়ে যে এমসিকিউগুলো করলে তোমার কি মোটামুটি এই চ্যাপ্টারের মোটামুটি কনসেপ্টটা উঠে আসবে। যে কনসেপ্টের আলোকে তুমি কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে বা হচ্ছে তোমার একাডেমিক যে বিভিন্ন পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোতে তুমি ইজিলি এই এমসিকিউগুলোর আলোকে তুমি আনসার করতে পারবা। চলো আমরা এগুলো নিয়ে একটু সলিউশন করার চেষ্টা করি। খেয়াল করো, 1 নম্বর যে এমসিকিউটা, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে আসছিল। সেটা হচ্ছে কি যে 100 ml 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণের ppm ঘনমাত্রা কত? দেখো প্রশ্নের মধ্যে এখানে ঘনমাত্রা দেওয়া আছে সরাসরি। এখানে প্রশ্নের মধ্যে সরাসরি ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে ঘনমাত্রা থাকলে আমরা ppm এর ফর্মুলাটা কি জানি যে Sm ইন্টু হচ্ছে 10 কিউব। Sটা হচ্ছে মোলারিটি, Mটা হচ্ছে আণবিক ভর, আর কি ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে 10 কিউব। তাহলে খেয়াল করো S হচ্ছে এখানে প্রশ্নে দেওয়া আছে কত 0.15 মোলার, আর এটার আণবিক ভর কত সোডিয়াম 23, সালফার হচ্ছে কত 32। তাহলে কত হবে 46 যোগ হচ্ছে 32 ইন্টু 2 যোগ অক্সিজেন 16 ইন্টু 3। তাহলে এটার আণবিক ভর হচ্ছে, তুমি কিন্তু এটা মুখে ইজিলি ক্যালকুলেশন করতে পারবা। তারপরে আমি একটু ক্যালকুলেটর করে ফেলতেছি। 32 ইন্টু 2 158 ইন্টু হচ্ছে 10 কিউব। এরপরে এটার সাথে ক্যালকুলেশন করলে 0.15 ইন্টু 10 কিউব 23700। তাহলে দেখো অপশনে কোনটা আছে, এই যে সি 23700। এরপরে চলে যাই 2 নাম্বার যে এমসিকিউটা, সেটা হচ্ছে 30 ml 0.15 মোলার ফেরাস সালফেটের অম্লীয় দ্রবণকে টাইট্রেশন করতে 30 ml কত ঘনমাত্রার KMnO4 প্রয়োজন? তার মানে KMnO4 এর তোমার কি দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, S তোমার কাছে জানতে চাইছে, আর দেওয়া আছে ফেরাস সালফেটের ক্ষেত্রে তোমার কি ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার আর ভলিউম দেওয়া আছে 30 ml। এই দুইটা ইনফরমেশন তোমাকে দেওয়া আছে প্রশ্নে। এখন আমি একটা ক্লাসে তোমাদেরকে আলোচনা করছিলাম যে KMnO4 এর সাথে যখন বিজারক হিসেবে ফেরাস সালফেট বিক্রিয়া করবে তখন এইটার পূর্বে মানে সমতাকরণ হিসেবে 10 বসে, আর যত KMnO4 জারকগুলা বিজারকের সাথে বিক্রিয়া করে তার সমতাকরণের সামনে কত আসে 2। তাহলে এইটার 10, এইটার কত 2, এই সংখ্যাটা তুমি মনে রাখবা। তাহলে এই ধরনের KMnO4 এর সাথে যে কোনো বিজারকের এমসিগুলো তুমি পারবা অম্লীয় মাধ্যমের ক্ষেত্রে। তো লক্ষ্য করো আমার এইটার সামনে তাহলে কত আসে 10 বসবে, KMnO4 এর সামনে কত আসবে মনে মনে আমি ধরে নিব এটা কত 2 বসবে। তাহলে আমরা কি টাইট্রেশন সূত্র কি জানি, V ইন্টু S অফ KMnO4 ইকুয়াল টু V ইন্টু S অফ ফেরাস সালফেট FeSO4। তাহলে এটার এই ফেরাস সালফেটের সামনে যে সহকৃত মোল সংখ্যা 10, সমতাকৃত মোল সংখ্যা 10, ওটা কার সাথে বসবে KMnO4 এর সাথে, আর KMnO4 এর সামনে যে 2 সেটা বসবে কার সাথে ফেরাস সালফেটের সাথে। তাহলে কাটাকাটি করলে এখানে কত আসে 5। তাহলে আমরা এই যে 5 ইন্টু এটার V বের করতে হবে, S এর ভ্যালু দেওয়া আছে তোমার সরি এটার ঘনমাত্রা বের করতে হবে, এটার V এর ভ্যালু দেওয়া আছে 30, S বের করব, এটার V দেওয়া আছে তোমার 30 ইন্টু কত 0.1। তাহলে এই 30 কাটা, তাহলে S তুমি যদি বের করতে চাও 0.1 ডিভাইডেড বাই কত 5। তাহলে এটাকে আমরা যদি করি তাহলে কত আসে 0.02 মোলার আসবে। আনসার হচ্ছে এটা, যে আনসার হচ্ছে খ। তাহলে তোমাকে কি করতে হবে যে KMnO4 এর সাথে যে জারকগুলো ব্যবহৃত হয়, বিজারকগুলো ব্যবহৃত হয়, সেটা আমরা দেখাইছিলাম যে 5টা আমরা বিজারক নিয়ে কাজ করছিলাম। একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারক্সাইড, অক্সালিক অ্যাসিড, এগুলোর সামনে বলছিলাম 5 বসবে, আর ফেরাস সালফেট আর পটাশিয়াম আয়োডাইড থাকলে 10 বসবে। আর KMnO4 এর বিক্রিয়ায় আমরা যে সমতা করছি এটা শর্টকাটের জন্য মনে রাখতে বলছিলাম, এটা অলওয়েজ কত সামনে 2 আসবে সমতা করার পরে। সংখ্যাটা যদি মাথায় রাখতে পারো ইজিলি এই ধরনের এমসিকিউ করতে পারো, তাহলে আমার পুরো বিক্রিয়াটা নিয়ে কাজ করার প্রয়োজন পড়বে না। ওকে, এবার আমরা চলে যাই পরের এমসিকিউতে।
3 নাম্বার, একটা পানির নমুনায় দ্রবীভূত অক্সিজেনের ঘনমাত্রা 2 × 10⁻³ মোলার হলে ppm এককের মান কত? এই কোয়েশ্চেনটা দিনাজপুর বোর্ড 16-তেও আসছে, এবছর MBBS ভর্তি পরীক্ষা 23-24-এও আসছিল। তাহলে এখানে আমার সরাসরি কি দেওয়া আছে? ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে আমার ppm কি হবে? ঘনমাত্রা হচ্ছে 2 × মানে 10⁻⁴ মানে S × m, m মানে কি আণবিক ভর অক্সিজেনের 32 × কত 10³ তাহলে লক্ষ্য করো এখান থেকে যদি কেটে দাও তাহলে কত হয় 10⁻1 থাকে আর 30 এটা কত হবে 64 তাহলে হবে কত 6.4 आंसर হচ্ছে 6.4 এর পরের কোশ্চেনটা হচ্ছে 4 নাম্বার যে তোমার এটা রাজশাহী বোর্ড 15 সালে আসছিল 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের 100 ml দ্রবণ 1000 ml দ্রবণের কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে এখানে একটা বিষয় বুঝার আছে শতকরা কিন্তু মোলারিটির একটা ভার্সন মানে ঘনমাত্রার একটা প্রকাশক তার মানে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা দেওয়া আছে এটা কিন্তু একটা ঘনমাত্রা দেওয়া আছে সেই ঘনমাত্রাটা কত এটা আগে বের করে নিতে হবে তাহলে আমার ঘনমাত্রা আছে আয়তন v দেওয়া আছে তাহলে আমার পরিমাণ যদি জানতে চাই w তাহলে ফর্মুলাটা কি হবে w = smv / 1000 তাহলে এখানে আমার s এর ভ্যালুটা কত এই যে পার্সেন্টেজ থাকলে আমরা বলছিলাম কি ভাবে করে 10x/m শর্টকাটলি তাহলে তুমি খেয়াল করো s এর মান বসাই দিলা 10 × 5 m হচ্ছে নিচে চলে আসবে সেটা m আকারে রাখলাম m × v * কত 1000 তাহলে এই m কিন্তু কাটাকাটি যায় তাহলে কত হয় এখানে v এর মানও কিন্তু 1000 এখানে কি 1000 আছে নিচে তাহলে এটা কাটা তাহলে উপরে জাস্ট কি 5 × 10 থাকে তাহলে কত হয় আমার 50 তাহলে आंसर দেখো 50 গ্রাম এখানে চলে আসে তাহলে এটা হচ্ছে आंसर হবে 50 এখানে খেয়াল করো 5% কিন্তু এটা কিন্তু মোলারিটি এই মোলারিটি সূত্রে বের করে নিতে হবে তো তুমি আলাদাভাবে বের করতে পারো ডাইরেক্ট সূত্রে বসিয়ে দিতে পারো এই যে 10x/m * m * v / 1000 তাহলে এই 1000 এই v কাটা যায় 1000 mm কাটা তাহলে কি 10 × 5 থাকে সেটা হয়ে যায় কি তো 50 ওকে আমরা এবার পরবর্তী এমসিকিউতে চলে যাই 5 নাম্বার এটা হবে এইটা আয়নটিতে কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত এখানে কেন্দ্রীয় পরমাণু এটা হচ্ছে কোবাল্ট হবে CO হেক্সামিন কোবাল্ট 3 আয়ন এই যৌগটার মধ্যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত অর্থাৎ কোবাল্টের জারণ মান তোমার কাছে জানতে চাইছে তাহলে লক্ষ্য করো কোবাল্ট যেটা বের করব সেটা কত x অজানা ভ্যালু তাহলে অ্যামোনিয়া কিন্তু একটা অণু অবস্থায় জারণ মান বলছিলাম কত 0 * 6 আবার যৌগমূলকের ক্ষেত্রে যে 4 সংখ্যা ওটাই হচ্ছে কি যৌগে মানে মূলকের মোট জারণ মান তাহলে কত +3 তাহলে কত হবে x এর ভ্যালু +3 তাহলে এখানে 5 এর आंसर হচ্ছে +3 এরপরে 6 নম্বরে চলে যাও ফেরাস সালফেট KMnO4 সালফিউরিক অ্যাসিড তো এই বিক্রিয়াটিতে তোমার সমতাযুক্ত সমীকরণে বিজারক এবং জারকের মোল সংখ্যার অনুপাত কত বিজারক কিন্তু আমার ফেরাস সালফেট এটা হচ্ছে আমার বিজারক প্রশ্নে আর এটা হচ্ছে কি আমার জারক দেখো একটু আগে এটার কথা বলছিলাম KMnO4 থাকলে বিজারক ফেরাস সালফেটের সামনে কত বসে 10 আর KMnO4 এর সামনে বলছিলাম কত 2 সমতাকৃত করার পরে আসে তাহলে দেখো এটা হচ্ছে 2 এটা হচ্ছে কত 10 তাহলে বিজারকের মূল সংখ্যা 10 জারকের মূল সংখ্যা কত 2 তো কাটাকাটি করলে কত পাবা 5:1 দেখো এখানে आंसर হচ্ছে ঘ নাম্বারটা 5:1 তাহলে এটা হচ্ছে আমার आंसर যদি জারক আর বিজারক বলতো তাহলে आंसर হতো তোমার কি খ নাম্বারটা কিন্তু এখানে বিজারক জারক বলছে তাহলে 5:1 হবে ওকে এর পরবর্তী কোশ্চেনে চলে যাই যে 7 নাম্বার MnO4 - C2O4 এর বিক্রিয়ায় MnO4 - এবং C2O4 এর মোল সংখ্যার অনুপাত কত খেয়াল করো এখানে আয়ন অবস্থায় আছে আমরা কিন্তু যৌগ অবস্থায় সমতাকরণ দেখাইছি শর্টকাট একটা টেকনিক বলছিলাম তো আয়ন অবস্থার ক্ষেত্রে জারণ সংখ্যার পরিবর্তন দিয়ে তুমি কিন্তু যৌগ মানে বিক্রিয়াটা সমতা করতে পারো সেটা হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানিজের জারণ মান খেয়াল করো অক্সিজেন হচ্ছে -2 × 4 -8 এখানে ই করলে দেখবা +7 পাবা ম্যাঙ্গানিজের
আর বিক্রিয়া শেষে উৎপাদের এটা কত +2, ঠিক কি না? আর C2O4 মাইনাস থেকে হয় কার্বন ডাই অক্সাইড, তাহলে এটা কত 0, এখানে জারণ মান কত আছে 2, তাহলে এখানে +7 থেকে +2 হয়েছে, এটা থেকে কি বলা যায় ধনাত্মক চার্জের হ্রাস পাইছে। আর ধনাত্মক চার্জ হ্রাস পাওয়া মানে কি বিজারণ, অর্থাৎ কি এখানে ইলেকট্রন গৃহীত হয়, তাহলে ইলেকট্রন গৃহীত হয় কয়টা 5টা, আর এখানে 2টা মাইনাস আছে 0 হয়ে গেছে, অর্থাৎ কি সে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, অর্থাৎ এখানে জারণ ঘটছে। তাহলে খেয়াল করো এইটার ঘটে বিজারণ, এটার ঘটে জারণ, বিজারণ মানে তাহলে এটা কি আমার অবশ্যই জারক, আর এটা কি আমার বিজারক। বিজারকের জারণ মানের পরিবর্তন হবে জারকের সহগ, আর জারকের জারণ মানের পরিবর্তন হবে বিজারকের সহগ। তাহলে বিজারকের জারণ মানের পরিবর্তন কত 2 মাইনাস থেকে 0, তার মানে কত 2, জারকের জারণ মানের পরিবর্তন কত 5, তাহলে এটা হবে +7 থেকে +2 মানে 5, তাহলে এই 5 হবে এইটার সহগ, আর এটার 2 হচ্ছে এই যে এটার সহগ। তোমার কাছে শুধু MnO4 C2O- এর মোল সংখ্যার অনুপাত জানতে চাইছে, তাহলে এটাটুকু করলেই হবে, বাকিটুকু আর যাওয়ার দরকার নাই। তাহলে দেখো 2 আর এটা কত অনুপাত হচ্ছে 5, তার মানে 2:5, আর অপশন হবে আনসার হচ্ছে খ। এরপর 8 নাম্বারটা চলে যাই। রক্তে গ্লুকোজের পরিমাণ 8 মিলিমোল পার লিটার হলে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে গ্লুকোজের পরিমাণ কত? এটা তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 19-20 সেশনে আসছে। এখানে একটা ট্রিক্স খেয়াল করো, যে যদি তোমার গ্লুকোজের ক্ষেত্রে পরিমাণটা মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার জানতে চায়, আর একটা হচ্ছে মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার লিটার, এটা বেসিক্যালি একটা ppm না, এটা যেই কথা ppm একই কথা। তো মিলিমোল থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার জানতে চাইলে তুমি 18 গুণ করে দিবা, আর মিলিগ্রাম থেকে ডেসিলিটারে আসলে 18 দ্বারা ভাগ করে দিবা। একইভাবে মিলিগ্রাম পার লিটার থেকে মানে ppm এ যেতে বললে, মিলিমোল থেকে ppm এ যেতে বললে 180 দ্বারা গুণ করবা, এটা অবশ্যই গ্লুকোজের জন্য প্রযোজ্য। আর মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোলে আসলে 180 দ্বারা ভাগ করে দিবা। তাহলে দেখো এখানে মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে যেতে বলছে, তাহলে কি মিলিমোল থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার, তাহলে কত দ্বারা গুণ 18 দ্বারা গুণ, তাহলে 8 × 18, তাহলে কত আসে 144, আনসার হবে কত 144। এই যে এটা হচ্ছে এটা সি নাম্বারটা। ওকে, এরপরে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। 9 নাম্বার, বাতাসে অপরিবর্তিত থাকে কোনটা? দেখো দুই ধরনের পদার্থ আছে, বাতাসে একটা পরিবর্তিত হবে আর এটাকে অপরিবর্তিত হবে। যে সকল পদার্থ বাতাসে পরিবর্তিত হয় সেটাকে বলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বাতাসে পরিবর্তিত হবে। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে বাতাসে অপরিবর্তিত থাকবে, বাতাসে অপরিবর্তিত থাকে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চেনার একটা সহজ ওয়ে হচ্ছে যে সকল পদার্থে সি বর্ণ থাকবে, সি বর্ণ, তাদেরকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো। এখানে ব্যতিক্রম হচ্ছে HCl, এখানে সি বর্ণ থাকার পরেও এটা সেকেন্ডারি বৈশিষ্ট্য ধারণ করে। তাহলে খেয়াল করো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সি বর্ণযুক্ত, এখানে কে আছে HCl ব্যতীত। এই যে ক নাম্বার কোয়েশ্চেনটার মধ্যেই দেখো সি আছে, আর কোনো অপশনে কিন্তু সি নাই, তাহলে আনসার হচ্ছে কত ক। এরপরে চলে যাই 10 নাম্বার কোয়েশ্চেনে। 100 ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনের 0.4 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন? ঢাকা বিশ্ববিদ্যালয় 22 দেশে কোয়েশ্চেনটা আসছে। তো এটাকে আমরা টাইট্রেশন সূত্রের মাধ্যমে করতে পারি। আরেকটা হচ্ছে দেখো আমরা তুল্য সংখ্যার ফরম্যাট দিয়ে করতে পারি, ESV অফ অ্যাসিড ইকুয়াল টু ESV অফ বেস। তার মানে কি অ্যাসিডের ই দ্বারা বোঝাচ্ছে তুল্য সংখ্যা, এই এস হচ্ছে মোলারিটি, ভি হচ্ছে আয়তন, এই ইটা হচ্ছে কি ক্ষারের তুল্য সংখ্যা। তাহলে এখানে খেয়াল করো আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে দিছে, তাহলে অ্যাসিডের তুল্য সংখ্যা বলতে কি বুঝবো আমরা? প্রতিস্থাপনীয় H+ সংখ্যাটা,
প্রতিস্থাপনীয় H+ সংখ্যা। এখন ক্ষারটা সাধারণত 2-3 রকম হইতে পারে, ধাতব ক্ষার হইতে পারে, লবণের ক্ষার হইতে পারে, আবার কি সরাসরি হাইড্রোক্সিল আয়নযুক্ত ক্ষার হইতে পারে। তাহলে এখানে কিন্তু একটা ক্ষারীয় লবণ সোডিয়াম কার্বনেট। তাহলে এরকম লবণের ক্ষেত্রে ক্যাটায়নের মোট চার্জ সংখ্যাটাই হচ্ছে তার তুল্য সংখ্যা, ক্যাটায়নের মোট চার্জ। তাহলে এখানে ক্যাটায়নকে সোডিয়াম, সোডিয়াম কয়টা আছে? 2টা না? তাহলে সোডিয়াম প্লাস 2টা, তাহলে মোট চার্জ কত? 2। তাহলে এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। আর HCl এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন সংখ্যাটা একটা, তাহলে এখানে তুল্য সংখ্যা হচ্ছে 1। এখানে যদি হাইড্রোক্সিল যুক্ত ক্ষার থাকতো তাহলে তার ক্ষেত্রে হাইড্রোক্সিল আয়ন সংখ্যাটাই হচ্ছে কি তোমার তার তুল্য সংখ্যা হবে। তাহলে আমরা যদি এইটা সলিউশন করতে চাই, দেখো খেয়াল করো যে ESV of sodium carbonate, ESV of HCl, তাহলে এটার কত? 2, এটার মোলারিটি দেওয়া আছে 0.2, V কত? 100 ml, এটার হচ্ছে 1, এটার তোমার কি ভলিউম বের করতে হবে, S দেওয়া আছে 0.4 আর V হচ্ছে এটা। তাহলে এখান থেকে তুমি যদি কাটো 0.44, দেখো এটা কাটা যায়, তাহলে V এর ইকুয়াল টু কত আসে তোমার? 100 ml চলে আসবে। তাহলে আনসার হচ্ছে 100 ml। এই ফরম্যাটের সাহায্যে তুমি যে কোনো মানে মিশ্রণের অজানা উপাদানের ভ্যালু বের করতে পারবা। ওকে, এর পরবর্তী কোয়েশ্চেনটা দেখো যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরকম একটা কোয়েশ্চেন এবছর কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। আবার এই কোয়েশ্চেনটা ময়মনসিংহপুর 2022 সালেও আসছে। খেয়াল করো যে ওই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটাকে বলছি কি? সি বর্ণযুক্ত, সি বর্ণযুক্ত। তাহলে সি বর্ণযুক্ত একটাই আছে, সেটা হচ্ছে ক। এরপর চলে যে 12 নাম্বার, Fe2+ কে জাহিত করতে KMnO4 প্রয়োজন কত গ্রাম? তাহলে আমরা KMnO4 এর সাথে যখন ফেরাস সালফেট বিক্রিয়া করে অম্লীয় মাধ্যমে H2SO4, বলছিলাম সমতাকরণ এটা থাকে কত? 10, এটা কত হয়? 2। তাহলে খেয়াল করো এখানে ফেরাস সালফেট FeSO4 কে ভাঙাইলে এটা যেহেতু দ্রবণীয়, অম্লীয় দ্রবণে থাকে, তাহলে Fe2+ আর কি SO4 2-, তাহলে খেয়াল করো তো ফেরাস সালফেটের 1 মোল যেই কথা, 1 মোল Fe2+ একই কথা না? তাহলে এই হিসাব করলে আমরা বলতে পারি কি KMnO4 এর সাথে ফেরাস সালফেট বা Fe2+ থাকলে কত বসবে সামনে? 10। তাহলে এটার সামনে কত বসবে? 2। তাহলে আমরা টাইট্রেশন সূত্র বসাইতে পারি কি যে যেহেতু এবার এটা ভর দেওয়া আছে, এটার ভর জানতে চাইছে, VS এর পরিবর্তে আমরা কি W/m বসাইতে পারি। তাহলে W/m of Fe2+ ইকুয়াল টু কি? W/m of KMnO4, মানে VRS এর পরিবর্তে। তাহলে এইটার 2 কার সাথে গুণ হবে? ফেরাস সালফেট মানে Fe2+ এর সাথে, আর Fe2+ এর 10 কার সাথে গুণ হবে? KMnO4 এর সাথে। তাহলে এই 2 কাটা, তাহলে এখানে কত হয়? 5। তাহলে লক্ষ্য করি আমার এখানে W দেওয়া আছে 5 আর Fe এটা হচ্ছে 55.85 ইকুয়াল টু এটার W বের করব। KMnO4 এর আণবিক ভর হচ্ছে কত? 39 যোগ হচ্ছে তোমার 55.55 যোগ হচ্ছে 16 ইন্টু 4 ইন্টু হচ্ছে 5। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, খেয়াল করো 5 ইন্টু, এখানে অপশন হচ্ছে আনসার হচ্ছে তোমার কি তো 2.82 আসতেছে, কিন্তু ওখানে অপশনে কোনো কারেক্ট আনসার নাই। তাহলে কত হবে? 2.82 গ্রাম। ওকে, এটা 5 গ্রাম দেওয়া আছে। আচ্ছা, এখানে 5 থাকে, তাহলে এই 5 কাটাকাটি যায়, তাহলে এইটা এই পাশে চলে আসবে, আনসার চলে আসবে W। ক্যালকুলেশন যে এটা আসতেছে, তো তোমার আনসার এখানে আমরা কাছাকাছি যে ভ্যালুটা আছে সেটা নেওয়ার চেষ্টা করব, 2.04টাই দেওয়ার চেষ্টা করব। ওকে, এর পরবর্তী যে কোয়েশ্চেন আমরা চলে যাই, খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইড ও ইথানোয়িক অ্যাসিডের টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক কোনটা? কুমিল্লা বিশ্ববিদ্যালয় 18-19 আসছে। খেয়াল করো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা শক্তিশালী ক্ষার, তার মানে কি সবল ক্ষার, আর এটা কি একটা দুর্বল অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, জৈব অ্যাসিডগুলো সাধারণত দুর্বল হয়, দুর্বল অ্যাসিড। আমরা জানি যে সবল ক্ষার, এই কনসেপ্টটা তোমার জানা থাকতে হবে। দুর্বল অ্যাসিড
দের বেলায় ব্যবহৃত নির্দেশক হচ্ছে ফেনফথ্যালিন। তারপর সবল অ্যাসিড দুর্বল ক্ষার হলে ব্যবহৃত নির্দেশক হচ্ছে মিথাইল অরেঞ্জ অবলিক মিথাইল রেড। আর যদি দুইটাই সবল হয়, সবল অ্যাসিড যোগ সবল ক্ষার, তাহলে এক্ষেত্রে যে কোনো নির্দেশক অ্যাপ্লিকেবল, যে কোনো নির্দেশক প্রযোজ্য। আর দুইটাই দুর্বল হলে কোনো নির্দেশক এখানে কার্যকর থাকে না। তাহলে কনসেপ্ট অনুযায়ী যে সবল ক্ষার দুর্বল অ্যাসিড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সবল ক্ষার, ইথানোয়িক অ্যাসিড হচ্ছে কি একটা দুর্বল অ্যাসিড। তাহলে সেই হিসেবে আমার কোন নির্দেশক এখানে কার্যকর? ফেনফথ্যালিন। এরপরে চলে যাও 14 নম্বর কোয়েশ্চেনে। 5.5 গ্রাম KClO3 সম্পূর্ণ বিয়োজিত হলে তোমার প্রমাণ তাপমাত্রা ও চাপে কত আয়তন অক্সিজেন পাওয়া যায়? তো KClO3 আমি যদি সম্পূর্ণরূপে বিয়োজিত করি তাহলে কি পাবো? পটাশিয়াম ক্লোরাইড আর কি অক্সিজেন। এখানে অক্সিজেন সংখ্যা এখানে সংখ্যা মিলে নাই, তাহলে এই 2 এটার সাথে গুণ করে দিলে 6টা হয়, আর এই 3 এটার সাথে গুণ করে দিলে কয়টা? 6টা হয়, মিলে যায়। এইদিকে পটাশিয়াম ক্লোরাইড 2টা হয়েছে এইটা। তাহলে এইটার ভ্যালু দেওয়া আছে, এইটার ভ্যালু বের করতে বলছে। টাইট্রেশন ফর্মুলা অনুযায়ী বসাই দিলে এটা কি আসে? ভরে দেওয়া আছে W/m KClO3। এটার আয়তন জানতে চাইছে, তাহলে কি তোমার প্রমাণ তাপমাত্রা চাপে, তাহলে মানে কি অত V/22.4। তাহলে এইটার 3 এটার সাথে গুণ করবা, এটার 2 এটার সাথে গুণ করে দিবা, তাহলে দেখো আমার আনসার চলে আসবে তোমার 3 × 0.5 ইন্টু হচ্ছে 22.4 ডিভাইড বাই তোমার 2 × পটাশিয়াম 39 যোগ ক্লোরিন 35.5 যোগ হচ্ছে 48.137। তাহলে V = হবে 0.1372 লিটার। এখানে আমার আয়তন এককে দেওয়া আছে কত? ml। তাহলে এটার সাথে 1000 গুণ করে দিলে কত হবে? 1372 ml। তাহলে এই যে এটা হচ্ছে আনসার, 1371.5 ml হবে। ওকে, তাহলে আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো 15 নম্বর কোয়েশ্চেনটা, এখানে খেয়াল করো, একটা পাত্রের ভিতরে 150 ml 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, 200 ml 0.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। কোয়েশ্চেনটা হচ্ছে যশোর বোর্ড 2023-এ আসছিল। তোমাকে জানতে চাইছে যে এ দ্রবণের শতকরা ঘনমাত্রা কত, মানে কি এ দ্রবণে তোমার মোলারিটি দেওয়া আছে। তাহলে আমরা একটা জিনিস জানি, শতকরার সাথে মোলারিটি 10x/m, তাহলে x = কত হবে? Sm/10। তাহলে s এর মান দেওয়া আছে 0.2, m কত? 98 ডিভাইডেড বাই 10, তাহলে এটা কত হয়? 196 19 1.96 আসবে। তাহলে এই যে এটা হচ্ছে আনসার ঘ, 1.96%। এরপরে চলে যাও 16 নম্বর কোয়েশ্চেন, যেটা যে উদ্দীপকের দ্রবণদ্বয়ের মিশ্রণের ক্ষেত্রে 1 নম্বর বলছে মিশ্রণটি অম্লীয় হবে। এখন অম্লীয় হবে কিনা বুঝবো কিভাবে? দেখো একটু আগে আমি তোমাকে একটা ফর্মুলা বলছিলাম, ESB অফ অ্যাসিড ইকুয়াল টু কত? ESB অফ বেস। এটা হচ্ছে কি টাইট্রেশন ফর্মুলা, এবং এটা হচ্ছে কি অ্যাসিড এবং ক্ষারের পূর্ণ প্রশমনের শর্ত। তার মানে কি এইটা আর এটা যদি ইকুয়াল হয় তাইলে এটা পূর্ণ প্রশমিত, ইকুয়াল না হইলে অ্যাসিড বেশি থাকলে অ্যাসিডিও, ক্ষার বেশি থাকলে ক্ষারীয়। তাহলে আমরা এই পার্টটা একবার বের করে দেখব, এই পার্টটা একবার বের করে দেখব। এইটা যদি মিশ্রণের প্রকৃতি বের করতে হয় তাহলে আমরা একটা শুদ্ধি পরীক্ষার মতো বাম পক্ষ একবার বের করব, ডান পক্ষ একবার বের করব। যদি দুটো ইকুয়াল হয় তাহলে বলবো যে কি মিশ্রণটা প্রশমিত, ইকুয়াল না হলে ধরো অ্যাসিড বেশি থাকলে তাইলে কি তখনই হবে কি অম্লীয় হবে। তাহলে আমরা দেখি যে n অফ, এটাকে আমরা মূল সংখ্যার সাথে কম্পেয়ার করতে পারি, এটা মানে মূল সংখ্যা। তাহলে n অফ H2SO4, তাহলে এটার ই কত? সালফিউরিক অ্যাসিড 2 আছে, S কত? 0.2, আর V কত? 0.15। তাহলে এটা কত হয়? 30 30 দুগুণে 60, 0.006 মোল, সরি 0.06 মোল হবে, 0.06 মোল। এরপর আমরা এটা দেখি ESB, তার মানে N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড,
তাহলে এটার ই এর মান কত 1, যেহেতু ওইস একটা তুল্য সংখ্যা 1, এস এর মান হচ্ছে 0.25 ইন্টু কত ভি এর মান হচ্ছে 200 ml 50, তার মানে কত 0.05 মোল। তাহলে আমরা দেখতেছি কি যে এই পাশের ভ্যালুটা তোমার কি 0.05 আর এই পাশের ভ্যালুটা আসতেছে 0.06, তাহলে কি মোল সংখ্যা অ্যাসিডের বেশি আসতেছে না? তাহলে অ্যাসিডের যেহেতু বেশি তাহলে এটা কি অ্যাসিডের মোল সংখ্যা বেশি, তাহলে মিশ্রণটি অম্লীয়, এটা সত্য। এরপরে বলছে এ দ্রবণ দ্বারা বি দ্রবণ পূর্ণ প্রশমিত হবে। এখন পূর্ণ প্রশমিত হওয়া মানে কি, যে যে যদি কোনো কারণে বিক্রিয়া দুইটা সমান থাকে তাহলে পূর্ণ প্রশমিত, কোনো একটা কম একটা বেশি থাকা মানে কি, যেটা কম সেটা লিমিটিং, তো লিমিটিং যেটা সেটা পূর্ণ প্রশমিত হবে, যেটা লিমিটিং না তাহলে সেটা কিন্তু পূর্ণ প্রশমিত হচ্ছে না। তাহলে পূর্ণ প্রশমিত হবে, এখানে দেখতেছি কি আমরা লিমিটিং হচ্ছে বি, তাহলে বি দ্রবণটা পূর্ণ প্রশমিত হবে না? তাহলে আমরা এই কথাটা সত্য, কিন্তু এই দ্রবণ দ্বারা বি দ্রবণ পূর্ণ প্রশমিত হচ্ছে। অপরদিকে বি দ্রবণ এ দ্রবণ দ্বারা পূর্ণ প্রশমিত হচ্ছে না, কারণ বিটা কিন্তু বেশি আছে এক্সেস, তাহলে এটা সত্য নয়। তাহলে আনসার হচ্ছে কত 1 আর 2। আশা করি এটা বুঝতে পারছো। তো এই ছিল তোমার এই চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল এমসিকিউ, যেটা বিভিন্ন বোর্ড এক্সামে এবং কি ভার্সিটি অ্যাডমিশনও আসছে। তো এই কনসেপ্টগুলোর আলোকে তুমি যদি এটা মানে বুঝতে পারো তাহলে যে কোনো এমসিকিউ আশা করা যায় তুমি পারবা। তো আশা করি তোমার এই চ্যাপ্টারটা ভালোভাবে শেষ হয়েছে।